তোমরা কি ডাইনিংয়ে বসে খাবে, নাকি খাবারটা এখানে দিয়ে যাব? খাবার বাড়তে বাড়তে এদিকে তাকালো সোনালি। ছোট জায়ের মুখে এমন কথা শুনে এগিয়ে এলেন দ্রুত। আলতো চোখ রাঙিয়ে বললেন, ওমা, সে কি কথা! এখান দিয়ে যাবে মানেটা কি? এই, তোমরা টেবিলে আসো, খেতে আসো তাড়াতাড়ি। চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল স্পর্শীর। চোখ মুখ কুঁচকে কপাল খুঁচিয়ে ফেলল। মাথা যন্ত্রণা করছে খুব। দুহাত দিয়ে মাথা চেপে ধরে সোনালির দিকে তাকালো। অতি কষ্টে বলল, আমরা আসছি আন্টি। চলে গেল সোনালি। বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে মাথায় পানি ঢাললো কিছুক্ষণ। এরপর দ্রুত পায়ে বোনকে নিয়ে রুম থেকে বের হলো। ডাইনিং এ ইতিমধ্যে অনেকেই বসে পড়েছে। আর সে বোনের হাত ধরে থেমে গেল। ফিস ফিস করে বলল, আপু, এখানে তো অনেক লোক, আমার লজ্জা করছে যেতে, কি ভাববে সবাই? স্পর্শী দীর্ঘশ্বাস ফেলল। তার নিজেরও খুব খারাপ লাগছে। এখানে থাকার জন্যে কতটা বেহায়া সেজেছে সে। সবাই তাদের ব্যাপারে না জানি কি কি ভাবছে। এক প্রকার জোর করেই আতিথেয়তা গ্রহণ করছে। এরপর বোনকে বোঝানোর পরে বলল, এটা আমাদের বাবার বাড়ি, নিজেদের বাড়ি। লজ্জা কিসের? নিজের বাড়িতে বেহায়া হলেও কে দেখে? বলেই আলতো হাসলো। এরপর গম্ভীর কণ্ঠে বলল, আর যাই হোক, খুব শীঘ্রই চলে যাব এখান থেকে। আমাদের এখানে থাকা উচিত হয়নি, বাবাকে দেখেই চলে যাওয়া উচিত ছিল। উনি এখানে ভালোই আছে, স্ত্রী সন্তান নিয়ে। মা চায় না এই সংসারকে। শুধু শুধু অধিকার খাটিয়ে কি লাভ বলো? বাবাকে কাছ থেকে দেখতে চেয়েছিলাম, ইচ্ছে পূরণ হয়েছে। সোনালী বেগম ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলেন। দুজনার দুহাত ধরে টেনে নিয়ে বললেন, আরে লজ্জা পাচ্ছ কেন? তোমরা খেতে আসো। স্পর্শে অবাক হয়ে মহিলাটির দিকে তাকিয়ে রইলেন। শুরু থেকেই ভদ্রমহিলা ভীষণ মিশুক এবং হাস্য উজ্জ্বল। অথচ জীবনের শুরুর দিকে নিজের করা ভুলের মাসুল পোহাতে দিয়েছেন দুটো মেয়ে এবং তাদের মাকে। স্পর্শী চেয়েও রাগ করতে পারছে না মহিলাকে, আবার ভালোবাসতেও পারছে না। কেমন যেন এক দোটানায় পড়ে আছে। খাবার টেবিলে শামসুল শিকদার বসে আছেন। তার পাশেই আরো দুজন মধ্যবয়স্ক লোক। এপাশে জোয়ান দুটো ছেলে সহ তখনকার সেই ভদ্র মহিলা। খাবার বেড়ে দিচ্ছেন সোনালী বেগম। স্পর্শীরা চেয়ারে বসতেই শামসুল সর্দার তার দিকে তাকালেন। আতিথেয়তার সহিত বললেন, বসো বসো। এরপর পুনরায় বললেন, তোমাদের পরিচয়টা জানা হলো না, কি নাম তোমার? স্পর্শীকে উদ্দেশ্য করে মলিন হাসল স্পর্শী। বাবার দিকে স্নিগ্ধ চোখে তাকিয়ে রইল। এরপর ভাঙা স্বরে বলল, স্পর্শিয়া সর্দার। থমকে গেল সবাই, শুধুমাত্র জোয়ান ছেলে দুটো ছাড়া। শামসুল সর্দার চমকে স্পর্শীর দিকে তাকালেন। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল পুরনো সব স্মৃতি। চোখ দুটো হয়ে গেল ঝাপসা। তার রাজকন্যার নাম নিজে পছন্দ করে স্পর্শিয়া রেখেছিল সে। সোনালী বেগম আঁতকে উঠলেন, বললেন, তুমিও সর্দার গোষ্ঠীর মেয়ে? তোমাদের বাড়ি কোথায়? স্পর্শিয়া সজাগ হলো। এই মুহূর্তেই টেবিলের প্রতিটি মানুষের রিয়াকশন তার কাছে আতঙ্কের ঠেকলো। সে চায় না নিজের পরিচয় দিতে। নিজেকে ধাতস্থ করে বলল, আমাদের বাড়ি ঢাকাতে। ও আমার বোন, ওর নাম আরশিয়া। পুনরায় খাবার খাওয়ায় নিমগ্ন হলো সবাই। খলিলুর সর্দার বললেন, ও কি তোমার আপন বোন? আরশি কেমন এক দৃষ্টি নিয়ে লোকটির দিকে তাকালো। স্পর্শী সেদিকে তাকিয়ে মুখ টিপে হাসলো। এরপর বলল, না মা, ওকে বুড়িগঙ্গায় এক নদীর মধ্যে খুঁজে পাইছে। ডাইনিং জুড়ে বিস্তর হাসির শব্দ হলো। আর সে ভীষণ লজ্জা পেয়েছে। মাথা নিচু করে মুখ ভেঙিয়ে স্পর্শীর উদ্দেশ্যে বলল, তোমাকে আম্মু টোকাইয়া পাইছে। বোনের দিকে তাকালো স্পর্শী। এই একদিনেই কেমন নরম হয়ে গেছে। বাসায় থাকলে এতক্ষণে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো। বাবার দিকে তাকাতেই দেখলো সে গম্ভীর মুখে খাচ্ছে। সারা মুখ ভর্তি এক আশ্চর্য মায়া। স্পর্শী বাবার দিকে তাকিয়ে নিজের দিকে তাকালো।
সত্যিই মা মিথ্যে কিছু বলেনি, বাবার মতনই সৌন্দর্য পেয়েছে সে। আর সে রং একটু চাপা হলেও সে অসম্ভব মায়াবী, একদম মায়ের মতো। আচ্ছা, তাদের সম্পর্কটা কি স্বাভাবিক হতে পারতো না? পরক্ষণেই নিজেকে কড়াভাবে শাসন করলো। এত কল্পনা ভালো নয়। অতিরিক্ত রঙিন কল্পনা মানুষের লক্ষ্যকে ভ্রষ্ট করে দেয়। দরকার নেই এমন আয়েশের জীবন। সে তার সংগ্রামী জীবনযাপনেই অভ্যস্ত। মুখের খাবারটুকু গিলে বাবার উদ্দেশ্যে বলল, আঙ্কেল ক্ষমা করবেন, আপনাদের অনেক কষ্ট দিলাম। আসলে আমার পরিকল্পনা এমন ছিল না। হোটেলে উঠতে চেয়েছিলাম, এর মধ্যে ঝামেলা বাঁধলো। বোনটা বেশ অসুস্থ হয়ে পড়ছিল বলে আপনাদের বাড়িতে জোর করে আশ্রয় নিয়েছি। আমরা বিকেলেই লঞ্চে উঠব। চোখ তুলে তাকালেন শামসুল। অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, আর তোমার ঘোরার প্ল্যান, সেটা তো সম্পূর্ণ করলে না। স্পর্শীর গলা কেঁপে উঠল। বলল, না থাক, অন্য কোথাও ঘুরে নেব। এখানে থাকলে যেতে মন চাইবে না। সোনালী বেগম বললেন, আরে না না, আমাদের সমস্যা হবে কেন? এখানে 12 মাসে কোনো না কোনো অতিথি থাকেই। তোমরাও থাকতে পারো, ঘুরে দেখো ফিরোজপুর। এখানকার মানুষগুলো ভীষণ ভালো। শুধুমাত্র রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে চললে বাকিটা সুন্দর। এরপর বাটি হাতে শামসুল সর্দারের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, আপনাকে মাছের মাথাটা দেই। চমকে তাকালো স্পর্শী। আর সেও অবাক হয়ে গেল। স্ত্রী হয়েও কেন সে বাবাকে ভাইজান ডাকে, তার উত্তর পেল না। স্পর্শী অস্বস্তি নিয়ে সোনালীর উদ্দেশ্যে বললেন, আন্টি ভাইজান কেন বলছেন আঙ্কেলকে? কেউ প্রশ্নটা বুঝলো না। ভ্রু কুচকে তাকাতেই আরশি বলল, আপনি তো ওনার বউ, তাহলে ভাইজান কেন ডাকছেন? মুহূর্তেই চিফ কাটলেন সোনালী। শামসুল সর্দারের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেললেন। এরপর দুই বোনের উদ্দেশ্যে বললেন, ছি ছি, তোমরা ভুল ভাবছো। উনি আমার ভাসুর হয়, উনি তোমাদের আঙ্কেল। দাঁত দিয়ে চিফ কেটে অস্পষ্ট স্বরে স্পর্শী বলল, ও শিট, সরি আন্টি, আমরা বুঝতে পারিনি। আঙ্কেল ক্ষমা করবেন প্লিজ। শামসুল সর্দার আর মাথা তুললেন না, নিচের দিকে তাকিয়ে খেতেই লাগলেন। এবারে স্পর্শী ভেতর থেকে আরো ছটফট করে উঠল। আশেপাশে তাকিয়ে বারবার দেখতে লাগলো বাড়িতে অন্য কোনো মহিলা আছে কিনা। এরপর বাবার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আঙ্কেল আন্টি কি বাড়িতে নেই? দেখছি না যে। মুহূর্তেই ধমক মারলেন শামসুল সর্দার। ভাত ভর্তি প্লেটে হাত ধুয়ে স্পর্শীর উদ্দেশ্যে বলল, তোমার কি মনে হয় না তুমি একটু বেশিই কথা বলছো? অন্যর পারিবারিক ব্যাপারে এত কেন জিজ্ঞাসা? বিকেলে যাবার কথা না তোমার? রিহান, ওদেরকে লঞ্চে উঠিয়ে দিয়ে আসিস। ছলো ছলো চোখে তাকিয়ে রইল আরশি। সে ভয় পেয়েছে ভীষণ। স্পর্শী মাথা নিচু করে ফেলল। বাকিটা সময় চুপচাপ পাথরের ন্যায় খাবারগুলো গিলতে লাগলো। একে একে সবাই খাওয়া শেষে চলে গেল। সোনালী বেগম স্পর্শীর কাছে এলো, মাথায় হাত রেখে বলল, তুমি মন খারাপ করো না, আসলে ভাইজানের স্ত্রী নেই। আচ্ছা, একটা ছেলে শুধু। স্ত্রীর কথা মনে পড়লেও উনি ভীষণ কষ্ট পায়, যার কারণে সবাইকে রাগ দেখান। স্পর্শী অবাক হয়ে আরশির দিকে তাকালো। এরপর সোনালী বেগমের উদ্দেশ্যে বললেন, ওনার স্ত্রী নেই মানে বুঝলাম না, মারা গেছেন নাকি? বিরক্ত হলো সোনালী, ধমক মেরে বলল, আরে বাবা, তুমি এত খোঁচাও কেন? ধুর, বড্ড বাঁচাও তো তুমি। বিকেলে যাওয়ার আগে আমায় বলল, রেহানকে বললে ও গিয়ে দিয়ে আসবে। আশাহত হলো স্পর্শী। আরশি বোনের কানে ফিসফিস করে বলল, আপু, এই বাড়ির একটার পেছনে বোমা মারলেও কথা বের হবে না। অসহায়ভাবে বোনের কথায় সাড়া দিল স্পর্শী। সোনালী রান্নাঘরে ঢুকেছে। স্পর্শী পিছু পিছু গিয়ে দাঁড়ালো। ঠোঁট দুটো আলতো বাঁকা করে বলল, আন্টি জাস্ট একটা কোশ্চেন, আপনার নামটা বলুন না প্লিজ। সোনালী পিছু ফিরেই হেসে দিল, বলল, সোনালি। খাবার খেয়ে রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দিল স্পর্শী। মায়ের নাম্বারে কল দিয়ে আয়েশ করে বসলো। ওপাশ থেকে সাথে সাথেই রিসিভড হলো। মাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে স্পর্শী সরাসরি জিজ্ঞেস করলো, মা, সোনালীকে? পিপাসা থমকে গেল। বহুদিন পর প্রিয় একজন মানুষের মুখ ভেসে উঠল চোখের পাতায়। মৃদু স্বরে বলল, সোনালি আপা তো তার মেজো কাকি হয়,
খলিল ভাইয়ের বউ। কেন, কিছু কি হয়েছে? স্পর্শী সবটা চেপে গেল। বাবা তাকে ধমক দিয়েছে, অপমান করেছে, শুনলে ভীষণ কষ্ট পাবে মা। ইনিয়ে বিনিয়ে বলল, ওই তেমন কিছু না, আন্টিটা ভীষণ ভালো আর মিশুক, আমাদের কত আদর করে খাওয়ালো। যাই হোক, বাদ দাও, তুমি কেমন আছো? এভাবেই কিছুক্ষণ কথা বলল মায়ের সাথে। এরপর বোনের হাতে ফোন দিয়ে রুমে বসিয়ে স্পর্শী নেমে পড়ল সোনালির খোঁজে। কিন্তু এত বড় বাড়ির এতগুলো রুমের মধ্যে নিজেকে এলোমেলো করে ফেলল। একে একে উকি দিতে লাগলো প্রত্যেকটি রুমে। দোতলার সিঁড়ির কাছের রুমটারও দরজা ভেড়ানো। আলতো হাতে দরজা ফাঁক করে উকি দিতেই ওপাশ থেকে পুরো দরজাটা খুলে ফেলল শোভাম। চমকে উঠল স্পর্শী, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। শোভাম ভ্রুকুচকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। মাত্র গোসল করে খেতে যাওয়ার জন্য দরজা খুলেছিল। এরই মধ্যে স্পর্শীকে দেখতেই অবাক হয়ে গেল। সন্দেহের দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত দেখল। স্পর্শী অস্বস্তিতে পড়ল। দ্রুত পায়ে সেখান থেকে কেটে পড়ার জন্যে পা বাড়াতেই শোভাম বলল, এই দাঁড়াও, তুমি সকালে সেই মেয়েটা না? আশ্চর্য হয়ে যাচ্ছি আমি, তুমি আমার বাড়িতে কেন? আর রুমেই বা উকিঝুঁকি দিচ্ছ এলে কেন? স্পর্শী দাঁত পেলে হাসলো, আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া, আপনি তখন বললেন না বাইরে থাকা আমার জন্য রিস্ক হয়ে যাবে, তাই তো সেফ জোনে চলে এলাম। আর শুনুন, আঙ্কেল এখানে থাকার অনুমতি আমায় দিয়েছেন। আর আপনার রুমে উকিঝুঁকি দিচ্ছিলাম না, আমি তো সোনালি আন্টিকে খুঁজছিলাম। আমি বুঝতে পারিনি এটা আপনার রুম, ক্ষমা করবেন। বলেই দ্রুত পায়ে নেমে গেল নিচে। সিঁড়ি দিয়ে উপরে উঠছে সোনালি। স্পর্শীকে দ্রুত পায়ে নিচে নামতে দেখে ধরে ফেলল। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, ছুটছো কেন? স্পর্শী হাঁপ ছেড়ে বাঁচল। এরপর সোনালির হাত ধরে বলল, আমার সাথে আমাদের রুমে চলো। বলার পর আর কিয়ৎক্ষণ নষ্ট করলো না, দ্রুত টেনে রুমে নিয়ে গেল। আর সে ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যেই। সোনালীকে বিছানায় বসিয়ে তার পাশে বসে ঝিরিয়ে নিল। বলল, আমি আপনাকে খুঁজছিলাম, কিন্তু রুম তো আর চিনি না, তাই প্রত্যেকটা রুমে উকি মেরে মেরে দেখতে দেখতে শোভাম ভাইয়ার কাছে ধরা পড়ে গেছি। আসলে আমি জানতাম না এটা ভাইয়ার রুম। উনি মনে হয় খুব রাগ করেছেন। সোনালী মাথায় হাত দিয়ে বসে রইলেন। স্পর্শের উদ্দেশ্যে বললেন, তুমি ঝামেলা না বাঁধিয়ে সুস্থ হয়ে বসে থাকতে পারো না? যাই হোক, আমাকে খুঁজছিলে কেন? স্পর্শী হুট করেই সোনালীর হাত জড়িয়ে ধরল। অনুনয় বিনয় করে বলল, প্লিজ আন্টি, আমার প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে সাংবাদিকতা নিয়ে পড়ছি তো, সব কিছুতে অতিরিক্ত কৌতূহল। আমার খুব জানতে ইচ্ছা করছে আঙ্কেল সম্পর্কে। উনি ওনার স্ত্রীর নাম শুনে এভাবে রাগ করলেন কেন? প্লিজ বলুন না, না জানলে আমার আর ঘুম আসবে না। সোনালী বিরক্ত হয়ে বলল, কেন একই প্রশ্ন বারবার করছো? এটা আমাদের পারিবারিক ব্যাপার। এসব ঘটনার সাথে আমাদের সম্মান জড়িয়ে আছে। হুট করে তোমাকে বলে দিব, এক কান ও কান করে পুরো ফিরোজপুর ছেয়ে যাবে, পরিবারের নামে দুর্নাম ছড়াবে। বাদ দাও, তুমি কখন যাবে? স্পর্শী হতাশ হলো, বলল, আরশি একটু অসুস্থ, আজকেই এলাম জার্নি করে, আবার আজকেই ওকে নিয়ে যেতে আমি সাহস পাচ্ছি না। আমি কাল সকাল পর্যন্ত একটু থাকি। অস্বস্তিতে পড়ল সোনালী, বলল, আরে থাকো না, তোমাকে তো ভাইজান বলেই দিয়েছে যতদিন আছো থাকতে পারো। কিন্তু তুমি তো আমাদের পারিবারিক ব্যাপারগুলো নিয়ে বেশি ঘাটছো, যার কারণে ভাইজান রাগ করছে। তুমি আরো 2 দিন থাকো এখানে, বোন সুস্থ হোক তারপর যেও। আচ্ছা, তোমার বাবা কি করে? স্পর্শী গোমরা মুখে উত্তর দিল। জানি না। অবাক হলো সোনালী, বলল, তোমার বাবা কি করে সেটা জানো না? অদ্ভুত মেয়ে তো। পুনরায় অন্যমনস্ক হয়ে স্পর্শী বলল, জানবো কিভাবে? মা বাবা প্রায় অনেক বছর হয়েছে আলাদা থাকে। তাদের মধ্যকার ঝামেলার কারণে আমি তো বাবার মুখটাও মনে করতে পারতাম না যদি না দেখতাম। স্পর্শী চলে গিয়েছে কিনা সেটা দেখতেই শামসুল সর্দার গেস্ট রুমের সামনে এসেছে। দরজার সামনে আসতেই ভেতরের যাবতীয় কথা সে শুনতে পায়। মেয়েটার বাবা নেই, ঝামেলা চলছে তাদের মধ্যে। কিন্তু কিসের ঝামেলা? ভীষণ কৌতূহল জাগে সমস্ত ঘটনাটা শোনার। ধীর পায়ে রুমে প্রবেশ করতেই তাকে দেখে দাঁড়িয়ে যায় স্পর্শী এবং সোনালী। শামসুল সর্দার স্পর্শীর দিকে তাকিয়ে বলল,
তোমার বাবার বাড়ি কোথায়? আর কি এমন ঝামেলা চলছে যে তার ছেলেমেয়েরা বাবার পেশাটা সম্পর্কেও জানে না? দুপা সামনে এগিয়ে এলো স্পর্শী। ব্যতিব্যস্ত কণ্ঠে শামসুল সর্দারকে চেঁচিয়ে উঠে বলে, কেন বলবো আপনাকে আমার পারিবারিক ব্যাপারে? আপনাকে কেন বলবো? আপনি বলেছিলেন আমাকে নিজের স্ত্রী সম্পর্কে, উল্টো ঝাড়ি ধমক মেরে বসিয়ে রেখেছিলেন। তাহলে আমি কেন বলবো? বলবো না, কিছুতেই বলবো না। হা হয়ে গেল সর্দার। দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড মেয়ে, বাপের বয়সী লোকের সাথে পায়ে পাও লাগিয়ে ঝগড়া করতে লজ্জা লাগে না? কপাল কুঁচকে তাকিয়ে আছে শামসুল সর্দার। এই মেয়ের কাছে কোন কুক্ষণে সে পরিচয় জিজ্ঞেস করলো? ওর একবার ভয় লাগলো না এভাবে মুখের উপর কথা বলতে? ছোট ভাইয়ের বউয়ের সামনে যেন ভীষণ অপমানিত হলেন। আমতা আমতা করে স্পর্শীকে ধমক দিয়ে বললেন, স্টুপিড মেয়ে, আমাদের তো তোমার বাবার কাছে নেই, শুনে মায়া লাগলো তাই জানতে এসেছিলাম। আর তুমি তো উল্টা আমার সাথে ঝগড়া করছো। স্পর্শী ভ্রুকুচকে চাইল, এরপর ঝগড়ুটে ভাব ধরে ইনিয়ে বিনিয়ে বলল, আমারও তো মায়া হয়েছিল যখন দেখলাম আপনি আপনার স্ত্রীর কথা শুনে রাগ করে আমাকে ধমক দিয়ে চলে গেলেন না খেয়েই। ভাবলাম হয়তো আপনার স্ত্রী আপনাকে ভীষণ অত্যাচার করে, যার কারণে তার নামটা শুনেও আপনার রাগ হয়, ভয় হয়। এই জন্যই তো জানতে চাইলাম। আহম্মক হয়ে গেল শামসুল সর্দার। তাকে কি এই মেয়ে দুর্বল ভাবে যে বউকে ভয় পাবে? বউ শব্দটা মাথায় বিচরণ করতেই চোয়াল শক্ত হয়ে উঠল। বুকের ভেতরটা হু হু করে উঠল বেদনায়। এখানে আর এক মুহূর্তও নয়। হন হন করে বের হয়ে গেল কক্ষ থেকে। যাওয়ার আগ মুহূর্তেই দরজার সামনে দাঁড়িয়ে ঝরঝরে কণ্ঠে বললেন, সোনালি, ওকে যেন রাতে আমার বাড়িতে না দেখি। কোনো অভদ্র মেয়েকে শামসুল সর্দার আশ্রয় দেয় না। আটকে উঠলেন সোনালি। দ্রুত পায়ে এগিয়ে গেল স্পর্শীর নিকট, মাথায় হাত দিয়ে বলল, তুমি সত্যি বড্ড বেয়াদব মেয়ে। একটা মানুষের দুর্বল জায়গাগুলো নিয়ে খুবই মজা নিতে ভালো লাগে, তাই না? দেখছো ভাইজান রাগ করছে, তারপরও বারবার একই কথা। বড়দের সাথে এভাবে কথা বলে, শেখনি কিছু আদব কায়দা? এবারে কি করবে? উনি তো বলেই দিল তোমাকে আর এখানে রাখবে না। এবার ভালোই ভালোই কাল সকালে বিদায় হও। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে সংসারে অশান্তি করছো। বলেই দরজার দিকে ফিরে যাওয়ার প্রয়াস করলেন। কথাগুলো স্পর্শীর একদম বাম পাশ বরাবর লেগেছে। সে উড়ে এসে জুড়ে বসেছে। হ্যাঁ, বসেছেই তো। এতটা অপমান, এতটা অবহেলা সওয়া সত্ত্বেও কিছু প্রশ্নের উত্তর পাবার জন্যে পড়ে আছে আবর্জনা হিসেবে। স্নিগ্ধ কণ্ঠে কান্না চেপে স্পর্শী আবারও জিজ্ঞেস করলো, আন্টি কাল তো চলেই যাব, আর বিরক্ত করব না কখনো। একটু বলুন না, উনি কেন তার স্ত্রীর নাম শুনলে রেগে যান? আর ওনার স্ত্রী বা কোথায়? পিছু ফিরে তাকালো সোনালি। স্পর্শীর টলমল করা অস্ত্র সিক্ত চোখ দুটো দেখে মায়া হলো ভীষণ। এগিয়ে এলো তার কাছে, ঘাড়ে হাত বুলিয়ে বললেন, ভাইজানের কথায় কষ্ট পেয়েছো? চোখ দুটো নিচু করে মাথা নাড়ল স্পর্শী। মুহূর্তেই দুটো ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ফ্লোরে। গলে গেলেন সোনালি। স্পর্শীকে বিছানায় বসিয়ে তার পাশে বসলেন। এরপর মুচকি হেসে বললেন, অন্যের ব্যাপারে জানা এত ইচ্ছে যে কেঁদেই ফেলেছ? শোনো মা, তুমি ভাইজানকে না জেনে কষ্ট দিচ্ছ। বারবার উনি কখনো এভাবে কাউকে বকে না, আর না তো কারণ ছাড়া ধমক দেয়। ওনার স্ত্রীর প্রতি প্রবল রাগ তার, এই জন্য রাগ করে, মনে করতে চায় না আগের ঘটনাগুলো। এবারই সবার বড় হচ্ছে ভাইজান, রাজনীতিগত ছোট দুই ভাইকে নিয়ে জীবনে প্রথম নির্বাচনে এমপিও হলো। তখন তার বয়স প্রায় 30 পেরিয়ে গেছে। সারাদিন ছেলে পেলে নিয়ে ঘুরে বিভিন্ন ঝামেলায় থাকার কারণে বাড়িও আসছে না মাসের মধ্যে একদিনও। তাই বাজারে থাকতো। ছেলেকে বাড়িমুখ করার জন্য আমার শ্বশুর শাশুড়ি মেয়ে পছন্দ করে বিয়ে দেয় শোভামের মায়ের সাথে। সংসার ভালোই চলছিল, ভাইজানের সংসারই হয়েছিল, কিন্তু তারপরও প্রায় রাজনীতি কাজে বাইরে থাকতেন। এই ধরো সপ্তাহে 2 দিন 3 বাড়িতে আসতেন, তাও একদম গভীর রাতে। কিন্তু শোভমের মায়ের মনে কী ছিল কে জানে, এত সুখ জীবনে প্রথম এমন একটা ফুটফুটে ছেলে রেখে অন্য এক পুরুষের সাথে পালিয়ে গেল। জানো, শোভমের তখন প্রায় মাত্র 7 মাস। আমি তখন নতুন বউ, বেশিরভাগ বাপের বাড়িতেই থাকতাম। ছেলেটা নাকি সারাদিন কান্নাকাটি করতো। এরপর শোভমের নানা নানি নিয়ে গেল তাদের কাছে।
যদিও ভাইজান দিত না, কিন্তু শোভমের মামিরও তখন ওর বয়সী বাচ্চা ছিল। একসাথে দুধ খাওয়াইয়া মায়ের মতন পালবে দেখা ভাইজান দিছিল। তাছাড়া রাজনীতির জন্য উনিও সময় দিতে পারতো না। এরপর প্রায় ছেলেকে দেখতে যাইতেন, আবার বড় হওয়ার সাথে নিজের কাছেও নিয়ে রাখতেন। ভাইজান এরপর গম্ভীর হয়ে গেল। বাড়ি থেকে বিয়ের কথা বললেও রাগ করতেন, কিন্তু শোভমের যখন 6 বছর তখন ভাইজান বগুড়ার এক মেয়েকে বিয়ে করলেন। হুট করে এমন কাজ করায় আমরা অবাক হয়ে গেছিলাম, কিন্তু খুশি ছিলাম। এরপর পিয়াসা আসার পর ভাইজান যেন কেমন পরিবর্তন হয়ে গেল। সব সময় বাড়ি আসে, কি সুন্দর হাসি খুশি ছিল। জানো তো, কাজের ফাঁকি দিয়েও উনি বাড়ি এসে বসে থাকতেন, কিন্তু সুখ হতো সইল না। এরপর শোভমের মায়ের তালাক দিল তার সেই স্বামী। তারপর আবার ছেলের দোহাই দিয়ে আমাদের বাড়িতে উঠলেন। সবাই এত অপমান করতাম, তাও শুনল না। বেহাইয়ার মতন আসতেন যেতেন। সামনে নির্বাচন থাকায় ভাইজানও তেমন কিছু বলতে পারলেন না। এর মধ্যে ওই মহিলা আমাদের সবাইরে বলল ওরে নাকি লুকাইয়া আবার ভাইজান বিয়ে করছে। পিপাসা আমাদের সবাই ছোট ছিল, একদম ছোট একটা মেয়ে। কি বুঝলো আল্লাহই জানে। ওই দিন রাতে 3.5 বছরের বাচ্চাটাকে নিয়ে পালাইয়া গেল। এত খুঁজলাম, পাইলাম না। কত জায়গায় ভাইজান খুঁজলো, পাগলের মতন দৌড়ে এলো, রাজনীতি ছাড়লো, কিন্তু পাইল না। ওই বছরই শিকদার বাড়ি আমজাদ শিকদার এমপি হলো। এরপর শোভমের মা 10-12 দিন বেহাইয়ার মতন পইরা ছিল, কিন্তু যখন দেখলো ভাইজান দিয়ে আর সুবিধা হইবে না, দিন রাত উনি পাগলের মতো সারা শহর পিপাসাকে খুঁজতে থাকে, তখন আর অপেক্ষা করলো না। পরের সপ্তাহে অন্য জায়গায় বিয়ে করলো। তখন আর ছেলের কথা মনেই করলো না। ছেলেটা এত কান্নাকাটি করছে মায়ের কাছে যাওয়ার জন্য, কিন্তু নিলই না। তারপর ভাইজান ধীরে ধীরে কঠিন হয়ে গেলেন। পিপাসাকে আর খুঁজলেন না। ছেলে আর রাজনীতি নিয়ে পড়ে রইলেন। আজ প্রায় 19টা বছর। ওই তার স্ত্রীর উপর রাগের কারণ। এখন তুমি যদি বারবার ওনাকে এইসব মনে করাইয়া দিয়ে কষ্ট দাও, তাহলে তো রাগ করবেই। দম বন্ধ হয়ে যাচ্ছে স্পর্শীর। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। চোখ দিয়ে অশ্রুরা একের পর এক বিসর্জন নিচ্ছে, কিন্তু নিঃশব্দে। উফ, তার বাবা আজ কতগুলো বছর কষ্ট করছে। মায়ের কাছে তাও মেয়ে দুটো ছিল। রাত হলে মেয়েদের জড়িয়ে কাঁদতে পারতেন, তাদের নিয়ে স্বপ্ন দেখতে পারতেন, কিন্তু বাবা, তার কাছে কি ছিল? শুধুমাত্র কিছু স্মৃতি। ইচ্ছে করছে বাবাকে গিয়ে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। স্পর্শী কান্না জড়িত কণ্ঠে বলল, ওনার দ্বিতীয় স্ত্রী কি কোনো খোঁজই নেয় না? আফসোসের স্বরে সোনালি বললেন, জানি না আদৌ বেঁচে আছে কিনা মরে গেছে মেয়েটাকে নিয়ে, সেটাই জানি না। ভাইজানকে বলেছিলাম নিউজ পেপারে টিভিতে বিজ্ঞাপন দিতে, কিন্তু উনি রাজি হননি। দুহাত দিয়ে মাথা চেপে ধরে বিছানায় পড়ে গেল স্পর্শী। সোনালির উদ্দেশ্যে বলল, আন্টি, আমার মাথা ব্যথা করছে, আপনি যাওয়ার আগে দরজাটা চাপিয়ে যাবেন প্লিজ। সোনালি আর কথা বাড়ালো না। ত্রস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল দরজায় চাপিয়ে। দ্রুত উঠে বসলো স্পর্শী। ফোন হাতে নিয়ে মায়ের নাম্বারে কল লাগালো। ক্রোধ এবং কষ্ট দুটোই অস্বাভাবিক পর্যায়ে পৌঁছিয়েছে। ওপাশ থেকে রিসিভড হলো না। রেগে আবারও ফোন করলো। টানা 4 বারের পর ওপাশ থেকে ফোন রিসিভড হতেই স্পর্শী চেঁচিয়ে উঠল, বলল, এতবার ফোন দিচ্ছি, ধরছো না কেন? মেয়ের থেকেও কি তোমার কাছে পার্লার বেশি? অবাক হয়ে গেল পিপাসা। ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন মা? আর চেপে রাখতে পারলো না স্পর্শী। ফোন হাতে হাঁটু মুড়িয়ে বসে পড়লো ফ্লোরে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আম্মু, আব্বু বিয়ে করেনি। আব্বু এখনো বিয়ে করেনি, তোমার অপেক্ষায় বসে আছে সে। ও মা, তুমি এত পাষাণ কেন? কি করে হতে পারলে পাষাণ? একবারও মনে হলো না যে লোকটাকে চুরে রেখে দিয়ে এসেছো সে কেমন আছে, কি করছে, আদৌ বিয়ে করেছে কি না? নাকি তোমার জন্য আজ 19টা বছর সে বসে আছে? দুহাত দিয়ে চোখ মুখ মুছে কঠোর গলায় বলল, তুমি এক্ষুনি গাড়িতে উঠবে, কালকের মধ্যে পিরোজপুরে আসবে, বুঝেছো? তুমি তোমার স্বামীর সাথে স্বাভাবিক হও বা না হও, আমরা আমাদের বাবার কাছে থাকতে চাই, ওনাকে জড়িয়ে ধরতে চাই, সারাক্ষণ আব্বু বলে ডাকতে চাই। প্লিজ তুমি আসো মা, আব্বুকে বলে দাও আমরা দুজন তারই মেয়ে। আমি কিভাবে আব্বুকে নিজের পরিচয় দিব? ওনাকে বললে উনি প্রমাণ চাইবেন আমার কাছে।
বিশ্বাস করতে চাইবেন না, আমি পারবো না এসব। আমি পারবো না নিজের বাবার কাছে তার মেয়ে হওয়ার প্রমাণ দিতে। আমার বুকটা ফেটে যাচ্ছে, বিশ্বাস করো। তুমি কাল আসবে, বাবার সামনে দাঁড়িয়ে বলবে আমরা তার মেয়ে। এরপর তোমার যা ইচ্ছা তুমি তাই করো, বাধা দিব না। আরে তুমি যাবার 1 সপ্তাহের মাথায় ওই মহিলা বিয়ে হয়েছে অন্য জায়গায়, আর তুমি তাকে জড়িয়ে আজ এতগুলো বছর বাবাকে কষ্ট দিচ্ছ। ওপাশ থেকে অনবরত কাঁদছে পিপাসা। নিজের উপরই যেন বিশ্বাস হচ্ছে না। একদিকে বহু বছরের এক পাথর যেন বুক থেকে সরে গেল, ভেতরটা ভালো লাগায় ছেয়ে গেল। তার স্বামী তারই আছে, অন্য কোনো নারীতে মজেনি। অন্যদিকে ভয় হচ্ছে, ভীষণ ভয়। কি করে দাঁড়াবে ওই মানুষটার সামনে? নিজেকে বহু কষ্টের সামনে পিপাসা বলল। নিজেকে বহু কষ্টের সামলে পিপাসা বলল, মা, আমি কি করে দাঁড়াবো ওই মানুষটার সামনে? আমার যে ভীষণ লজ্জা করছে। স্পর্শী শুনল না, পুনরায় কঠোর কণ্ঠে বলল, কাল সকালে যেন তোমাকে সর্দার বাড়িতে দেখি। এর অন্যথা হলে বিশ্বাস করো খুব খারাপ কিছু ঘটিয়ে ফেলবো আমি। জ্যৈষ্ঠের মাঝামাঝি ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টিকে আহ্বান করা ঠান্ডা পূবালি হাওয়া নিমেষেই হৃদয় চুরিয়ে দেয়। দুহাত দুপাশে মেলে কিছুক্ষণ সেই হাওয়াকে গায়ে মাখল স্পর্শী। তার তৃপ্তির প্রয়োজন। এত এত ঝামেলা চিন্তার শরীরকে ক্রমশ কাবু করে দিয়েছে, কিন্তু সে হতে চায় না। এই দুর্বলতাকে ছুড়ে দিয়ে আকাশ ছুঁতে চায়। দুর্বলতার সামনে ওই হিমশিখরের মতো মস্তক খাড়া করে দাঁড়িয়ে থাকতে চায়, যাতে দুর্বলতা তার বাঁকানো শির দ্বারা না দেখে পালিয়ে যায় দেশান্তরে। ঠান্ডাকে উপভোগ করার পর হাত তুলে ঘড়িতে সময় দেখে নিল। রাত 10টাকেও পেরিয়ে গেছে। গা ঝাড়া দিয়ে বারান্দা থেকে রুমের ভেতর চলে এলো সে। আর সে উপর হয়ে মোবাইলের দিকে তাকিয়ে আছে। পাশেই প্লেট দুটো এঁটো অবস্থায় রাখা। আজ আর ডাইনিং এ জায়গা হয়নি তাদের। কোনো না কোনো ঝামেলা হবে পূর্ব আন্দাজ করেই সোনালী রুমের মধ্যে খাবার দিয়ে গেছে। স্পর্শী তাতে মোটেই রুষ্ট নয়, বরং সন্তুষ্ট। যেটুকু বাবা সম্পর্কে জানার ছিল সেটুকু এখন তো বক্ষস্থলে প্রতিনিয়ত হাতুড়ি পেটাচ্ছে। এখন বাকিটুকু মায়ের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকবে। খাটের ডান পাশে ছোট্ট টি টেবিলটার উপরে প্লেট দুটো অযত্নে পড়ে আছে। সেগুলোকে হাতে নিয়ে দরজা চাপিয়ে বের হলো বাইরে। ড্রয়িং রুমে কেউ নেই। এবাড়ির রাতের খাবার সম্পন্ন হয় 9:30টার আগেই। তবে এই নিয়মের ধারও ধারেন না শোভাম সর্দার। ভীষণ ব্যস্ত মানুষ, তবে এই ব্যস্ততা ঠিক কোন কাজে সে সম্পর্কে এখনো অবগত নয় স্পর্শী। শুধু জানে সর্দার বাড়ির সকল নিয়ম কানুনের ঊর্ধ্বে শোভাম ভাই। তিনি দুপুর 2টায় উঠে সকালের নাস্তা করলেও এবারের কাছে তখন সকাল 8টা। গভীর রাত ছাড়া বাড়ি ফিরে না কখনো। তার সোনামা অর্থাৎ সোনালী বেগম খাবার রেখে দিয়ে আসেন তার কক্ষে। কখনো তৃপ্তি নিয়ে খান, আবার কখনো দেখা যায় সকালবেলা বাসি খাবার সহ প্লেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে আসেন সোনালী। প্লেট দুটো প্রথমে এঁটো ফেলে রাখতে চাইলেও মস্তিষ্ক সাড়া দিল না স্পর্শীকে। এরপর আলতো হাতে সেগুলোকে ধুয়ে উপর করে রাখলো। গায়ের ওড়নায় হাত মুছে উপরে তাকাতেই দেখলো শামসুল সর্দারের রুমে দরজা খোলা। বকা খাবে জেনেও স্পর্শী দমল না। এ দুদিন সত্যিটা জানার জন্য বেশ খামখেয়ালিপনা আচরণ করেছে স্পর্শী, তাও নিজের বাবার সামনে। এই লোকটা যখন জানবেন তার মেয়ের, সে তখন ভীষণ কষ্ট পাবেন মেয়ের আদব কায়দায় এই পরিণতি ভেবে। পা টিপে টিপে সিঁড়ি দিয়ে উপরে উঠল। সিঁড়ির বাম দিকের 3-4 রুম পরেই বাবার ঘর। স্পর্শী দেখেছে সকালে ওই ঘর থেকেই বের হতে। লম্বা করে শ্বাস নিয়ে দরজার সামনে দাঁড়ালো। বাবার দিকে তাকিয়ে স্নিগ্ধ কণ্ঠে শুধালো, আঙ্কেল, খুব বেশি রাগ না করলে আমি কি একটু ভেতরে আসবো? ব্যাস 2 মিনিট। চমকে দরজার দিকে তাকালেন শামসুল। চোখ দুটো তার লাল হয়ে আছে। হাতের শাড়িটাকে দ্রুত চেয়ারের উপর রেখে অন্যদিকে তাকালেন। এভাবে কেউ ডাকলে ফেরানো যায় না। কণ্ঠে গাম্ভীর্যতা এনে বললেন, ব্যক্তিগত কোনো প্রশ্ন না করলেই খুশি হব, আসতে পারো। দ্রুত ভেতরে ঢুকে গেল স্পর্শী। শামসুল সর্দার চেয়ারটাই বসলেন ডার্ক খয়েরি রঙের শাড়িটাকে ঢাকার জন্য। স্পর্শী কিছুক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে পুনরায় খাটে বসতে বসতে বলল, আমি একটু বসি।
শামসুল সর্দারের কোনো ভাবান্তর দেখা গেল না। তিনি এক দৃষ্টিতে রুমের পূর্ব কোণের বারান্দার দিকে তাকিয়ে আছেন। বুঝতে পেরে মাথা নিচু করে ফেলল স্পর্শী। শান্ত দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন, করাটাই স্বাভাবিক। আমি একটু বেশিই অনধিকার চর্চা করে ফেলেছিলাম। বিশ্বাস করুন, এতে আমার একটুও খারাপ লাগছে না। আমি নিজেও তো আমার পারিবারিক ব্যাপারে অন্য কারো কাছে কিছু শেয়ার করি না, এতে নিজের কাছে অপমানিত হই। থেমে বিছানা থেকে নেমে শামসুল সর্দারের হাঁটুর কাছে বসলো। হাঁটুর উপরে রাখা তার একটা হাত নিজের দুহাত দিয়ে জড়িয়ে ধরলো। চমকে উঠল শামসুল। হঠাৎ স্পর্শীকে পায়ের কাছে দেখে আশ্চর্য হয়ে গেলেন। তাকে পুনরায় চমকে দিতে স্পর্শী বলল,